সুবর্ণ রায় ও সহকারী মন্টু চৌধুরী ওদের প্রাইভেট ইনভেস্টিগেশন সেন্টারে বসে আলোচনা করছে। সুবর্ণকে মন্টু বলল, দাদা, এবার কিছুদিন বিশ্রাম নেওয়া যাক। ঝুনঝুনবালার কেসটায় খুব পরিশ্রম হয়েছে। সুবর্ণ বলল, তা যা বলেছ। বৌদি ও দেওরে মিলে যে এরকম একটা নিখুঁত প্ল্যান করে বনবাড়ি ঝুনঝুনওয়ালাকে খুন করতে পারে, এটা কারুর কল্পনার মধ্যেও আসতে পারে না। ওই কেসটার জন্য একবার আসানসোল, একবার চন্দননগর, একবার কলকাতা দৌড়দৌড়িও করতে হয়েছে খুব। মন্টু, তোমাকে একবার পাটনাতেও তো যেতে হয়েছিল। মন্টু একটা কিছু বলতে গিয়েও চুপ করল। একজন যুবতী 23-24 বছরের হবে অফিস ঘরের দরজায় এসে জিজ্ঞাসা করল, আসতে পারি? সুবর্ণ বলায়। আজকের গল্পের নাম লেখক দেবকুমার রায়। কি ইন্টারেস্টিং লাগছে তো? কি হতে চলেছে এই নতুন কেসটা? পুরো গোয়েন্দা গল্পটা আমরা কিন্তু আগামী কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। কিন্তু তার আগে যদি প্রথমবার তুমি আমার চ্যানেলে ভিজিট করে থাকো, তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার প্রেস করে কালো কিন্তু করে দিতেই হবে। এটা জাস্ট ছোট্ট একটা আবদার আমার তরফ থেকে। কেন জানো তো? কারণ এটা ঠিক একদম পুরো আমার কাছে বুস্টার ডোজের মতো কাজ করে। তাহলে করে দিয়েছো তো? লাল রঙটাকে কালো। চলো বাকি গল্পটা চটপট শুনে নিই। তবে হ্যাঁ, ভালো লাগলে পরে লাইক করতে আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। না না, আর একটাও এক্সট্রা কথা নয়। চলো সুবর্ণ বলয় গল্পটা এবার পুরোটা শুনে নিই। মন্টু শশব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। চোখে চশমা, খুব সপ্রতিভ একটা মেয়ে ঘরে প্রবেশ করল। সুবর্ণ বলল, বসুন। মেয়েটি ঘরটি ভালোভাবে চারদিকে দেখে নিয়ে বসে পড়ল। মন্টু একটু দূরে নিজের চেয়ারে বসে সামনের ড্রয়ার থেকে কেস নোট করার খাতা পেন নিয়ে রেডি হলো। মেয়েটি জিজ্ঞাসা করল, আপনি সুবর্ণ রায়? হ্যাঁ, কোথা থেকে আসছেন, কি দরকার বলুন। মেয়েটিকে একটু ইতস্তত করতে দেখে সুবর্ণ বলল, আপনি নির্ভাবনায় বলতে পারেন। আপনার পেছনের টেবিলে যিনি বসে আছেন উনি আমার সহকারী মন্টু চৌধুরী। মন্টু হাত তুলে নমস্কার করলো মেয়েটি ঘুরে দেখতেই। আমি সোহিনী সেন, আসছি সাদার্ন এভিনিউ থেকে। ওখানেই আমাদের বাড়ি। মাসখানেক আগে ভুবনমোহন সেন রাসবিহারী এভিনিউয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হয়তো কাগজে দেখে থাকতে পারেন। উনি ছিলেন আমার বাবা। উনি রাত 11টা নাগাদ একটি নিমন্ত্রণ রক্ষা করে নিজেই ফিয়েট গাড়িটা চালিয়ে বাড়ি ফিরছিলেন। সামনের দিক থেকে একটা লরি এসে সোজাসুজি ধাক্কা মারে। ওতে ওনার মৃত্যু হয়। এক নিঃশ্বাসে সোহিনী এতগুলো কথা বলে মনে হচ্ছে একটু জিরিয়ে নিল। সুবর্ণ কিছু বলার জন্যে সামনের ফাইল সরিয়ে লেখার প্যাডটায় কিছু লিখে মুখ তুলতেই সোহিনী বলে উঠল, আমার মনে হচ্ছে বাবা নিছক রোড অ্যাক্সিডেন্টে মারা যাননি। উনি খুন হয়েছিলেন। চক্রান্ত করে ওনাকে খুন করা হয়েছে। ওই লরিটা ইচ্ছে করে ওনার গাড়িটাকে সামনাসামনি ধাক্কা মেরেছিল। এতদিন পর এটা মনে হচ্ছে কেন? সোহিনী বলল, আচমকা মৃত্যু এসে আমাদের একেবারে হতচকিত করে দিয়েছিল। আর দ্বিতীয়ত, আমরা ভাবতেই পারতাম না ওনার শত্রু থাকতে পারে কেউ। কিন্তু আমাদের বুঝতে একটু সময় লাগলেও এখন আমরা বুঝতে পারছি যে মানুষের সবচেয়ে বড় শত্রু অর্থ। এই অর্থ মানুষকে বাঁচবার সামগ্রী যেমন দেয়, আবার অর্থই মানুষের জীবনও নেয়। সুবর্ণ একটু চুপ করে থাকলো। তারপর বলল, মিস সেন,
ডাক্তারের কাছে গিয়ে যেমন কিছু গোপন করলে ভুল চিকিৎসা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমনি গোয়েন্দাকে ডেকে তাকে তদন্তের ভার দিলে ভালো মন্দ ঠিক বেঠিক সমস্ত তথ্য যথাযথ দিতে হয়। না হলে যে জন্য আসা সেটাই পণ্ড হয়। সোহিনী বলল, আচ্ছা জিজ্ঞাসা করুন, আপনি, আমার যা জানবার আছে আমি জানাবো। আচ্ছা তার আগে মন্টু, আমরা বরং একটু গরম জল পান করি, বৃন্দাবনকে চা আনতে বলো। সুবর্ণ কথাগুলি বলে মন্টুর দিকে তাকিয়ে আবার বলল, মন্টু, তোমার বিশ্রাম বোধহয় আরো কিছুদিন পিছিয়ে গেল। সুন্দরী শিক্ষিতা যুবতী সামনে বসে, তার উপরে উনি সাহায্য প্রার্থী, সত্যানুসন্ধানের আর ছুটি নেওয়া যায় না। বলে উঠল, দাদা বিশ্রাম এখন মাথায় থাক, এখন আমার কেস হিস্ট্রি নোট করা বেশ খানিকটা এগিয়ে গেছে। সুবর্ণ সোহিনীকে বলল, আমাদের কয়েকটা নিয়ম আছে, আমাদের ফি এবং এগ্রিমেন্ট সই করা ইত্যাদি ব্যাপারগুলো চুকিয়ে নিই। সোহিনী বলল, কোথায় সই করতে হবে দিন, সই করে দিচ্ছি। আর ফিজের কথা বলছেন, বাবা মারা যাওয়ার আগে কয়েক লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছেন, আমার মনে হয় ও ব্যাপারে কোনো অসুবিধা হবে না। মন্টু জিজ্ঞাসা করল, সোহিনী দেবী আমাদের কথা জানলেন কি করে? সোহিনী বলল, ঝুনঝুনওয়ালার কেসটায় রিপোর্ট প্রায় সব কাগজেই বেরিয়েছিল। যাই হোক বলুন, এবার আপনার বাবার সম্পত্তি কি কি আছে? সুবর্ণ জিজ্ঞাসা করল। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে বাবা ঠিক কত টাকা উপার্জন করেছিলেন তার যথাযথ হিসেব আমাদের কাছেও নেই, তবে অনেক সম্পত্তি তিনি করেছিলেন। ক্যানিং স্ট্রিটের অফিসে 120-25 জন লোক কাজ করেন। তাছাড়াও শ্রীরামপুরের কাছে ফ্যাক্টরি আছে, সোনারপুরের দিকে কিছু জমি আছে, তাতে বাবার এক মাস্তুতো ভাইকে দেখাশোনার জন্য রাখা হয়েছে। আর সাদার্ন এভিনিউয়ের ওপরে 4তলা বাড়িটা আছে। সুবর্ণ বলে, আপনি কাউকে সন্দেহ করছেন? সোহিনী, না, আমার পরিচিতদের মধ্যে কাউকে সন্দেহ করছি না, জানি না কার মনে কি ছিল। সুবর্ণ হাতের ঘড়িটার দিকে চেয়ে বলল, ঠিক আছে, আজ আপনি আসুন, আগামী পরশু বুধবার দুপুর 1টা নাগাদ একবার আসুন। আচ্ছা দাঁড়ান। বলে টেবিলে রাখা ছোট ডায়েরিটা দেখে নিয়ে সুবর্ণ আবার বলল, ঠিক আছে, দুপুর 1টা আগামী বুধবার। সোহিনী উঠে বেরোতে যাচ্ছিল। সুবর্ণ বলল, মিস সেন, আর একটা প্রশ্ন, আপনার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক কোন জায়গায়? সোহিনী রাসবিহারী এভিনিউয়ের ঘটনাস্থলটা মোটামুটি বুঝিয়ে দিল। ঠিক আছে, নমস্কার বলে সোহিনী বেরিয়ে গেল। সুবর্ণ বলল, মন্টু, তুমি বিশ্রামের কথা বলো না, এই নিয়ে 3বার হলো, যখনই তুমি বিশ্রাম নিতে চেয়েছো তখনই কাজ তাড়া করেছে। এক কাজ করো, বৃন্দাবনকে তাড়াতাড়ি অফিস বন্ধ করতে বলো, আমরা একটু বেরোবো। সুবর্ণ লাউডন স্ট্রিট ধরে এসে রাসবিহারী এভিনিউ ধরে গড়িয়াহাটের দিকের কিছুটা যেতেই নিজের মনেই বলল, মনে হচ্ছে এই জায়গাটায় হবে, কিন্তু এখানে তো ওয়ান ওয়ে, অপর দিকের রাস্তাটা বন্ধ হয়ে পড়ে আছে। সুবর্ণ বেশ খানিকটা এগিয়ে গিয়ে গাড়িটা বাঁ দিকে ঘুরিয়ে একটা গলির ভেতরে দাঁড় করালো। গাড়ি থেকে দুজনে নেমে নির্ধারিত জায়গায় ফুটপাতে এসে পাইপটা ধরালো। ফুটপাত ধরে কিছু দরমাঘেরা কাপড়ের দোকানের সারি। একটি দোকানে কোনো খদ্দের নেই দেখে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কখন দোকান বন্ধ করেন?
দোকানের মালিক এক কম বয়সী যুবক। সুবর্ণর পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল ভালো করে এবং মন্টুর দিকেও এক নজর দেখে বুঝতে পারল এরা খদ্দের নয়। খুব একটা আগ্রহ না দেখিয়ে বলল, তাতে আপনার কি দরকার? দরকার আছে, সুবর্ণ একটু জোর দিয়ে বলল। সুবর্ণর গলার স্বরে মন্টুরও ঘুরে সুবর্ণকে দেখল। দোকানদার বলল, আমি দোকানেই থাকি। সুবর্ণ একটা 10 টাকার নোট বাড়িয়ে ছেলেটার হাতে দিয়ে বলল, নিন, ভয় নেই, আপনি যে আমাকে সাহায্য করছেন তার পারিশ্রমিক। ছেলেটি ইতস্তত করে টাকাটা নিয়ে দোকানের সামনে রাখা ছোট দুটো টুল দেখিয়ে দিয়ে বলল, বসুন আপনারা। সুবর্ণ পাইপটা 2-1 বার টেনে দেখলো ওটা নিভে গেছে। বাঁ হাতে পাইপটা ধরল। মন্টু চটপট পকেট থেকে নোট বইটা বের করে নিয়েছে। আচ্ছা, মাসখানেক আগে এখানটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে আপনার? কোনো ভূমিকা না করে জিজ্ঞাসা করল সুবর্ণ। ছেলেটি বলল, আপনারা পুলিশের লোক? মন্টু বলল, না, আমরা কর্পোরেশনের লোক, আপনার কোনো চিন্তা নেই, আমরা ঠিক কী হয়েছিল জানতে এসেছি। ছেলেটি বলল, তাই বলুন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। শুনুন তাহলে বলি। আচ্ছা, চা খাবেন? না না, প্রয়োজন নেই। সুবর্ণ উত্তর শোনার জন্যে উদ্গ্রীব তখন। রাত 11টা বা তার একটু বেশি হবে। আমি দোকানে বসে হিসেবটা দেখছিলাম। বেশ জোর একটা আওয়াজ হলো। মনে হলো যেন আমার দোকানটার ওপরে আছড়ে পড়ল। একটা প্রাইভেট গাড়ি আসছিল গড়িয়াহাটের দিক থেকে, আর একটা লরি এসে মারল ধাক্কা সামনাসামনি। আমরা কিছু ভেবে ওঠার আগেই লরিটার সঙ্গে সঙ্গে পিছিয়ে এসে বাঁদিকে ঘুরিয়ে 70-80 মাইল স্পিডে বেরিয়ে গেল। গাড়িটায় মালপত্র কিছু ছিল না। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমি যতীনকে বললাম, গাড়িটার নম্বর নিলে হতো, কিন্তু কি করব বলেন, আমরা তো আর ট্রাফিক পুলিশ নই যে অত শত মনে থাকবে। মন্টু বলল, আপনার নাম কি ভাই? দেখেন, তোর নামটাই বলি নাই, অধম শ্রী গোবিন্দ রক্ষিত। মন্টু ও সুবর্ণ গাড়ি করে ফিরছিল। সুবর্ণ বলল, অধম শ্রী গোবিন্দের কথায় কিছু রহস্যের গন্ধ পাচ্ছি মন্টু। আমারও সেরকমই মনে হচ্ছে দাদা। মন্টু চুপ বলে চুপ করল। বুধবার দুপুর 1টা। সোহিনীর জন্যে মন্টু ও সুবর্ণ অপেক্ষা করছে। সুবর্ণ চোখের চশমাটা মুছে নিল একবার। সোহিনী এসে পৌঁছালো 1:10 এসে বলল, ট্রাফিক জ্যামে একটু আটকে পড়েছিলাম। যাই হোক, বলুন কেন আসতে বলেছিলেন? সুবর্ণ বলল, মন্টু, তোমার এক বন্ধুর চাকরির কথা বলছিলে না? এমকম পাশ করে বসে আছে। হ্যাঁ দাদা, গৌতম বণিক। শুনুন মিস সেন, এই গৌতমকে আপনাদের যে ফার্ম আছে তাতে অ্যাকাউন্ট সেকশনে কাজে লাগিয়ে দিন। আপনার বাবার বিজনেস পার্টনার শচীনবাবু তো অফিস চালাচ্ছেন না, বন্ধ হয়ে গেছে? সোহিনী বলল, না না, অফিস চলছে যথারীতি, আর কাজে লাগাবার ব্যাপারে মাকে দিয়ে শচীন কাকুকে বলাতে হবে। সুবর্ণ, হ্যাঁ তাই বলান। আর সোনারপুরের দিকে যে জায়গায় ফার্ম হাউস আছে তার ঠিকানা দিন। তাছাড়া আপনাকে মন্টুকে নিয়ে ফার্ম হাউসে যেতে হবে। গৌতম বণিক ফোনিক্স ইন্টারন্যাশনালে কাজে লেগে গেছে ইতিমধ্যে। আর সন্ধ্যার পর মাঝে মাঝে এসে সুবর্ণকে খবরাখবর দিয়ে যায়। বিশেষ কিছু খবর দিতে পারছে না। সমস্ত দিনের খুঁটিনাটি বিবরণ সুবর্ণ গৌতমের কাছে নেয়।
3-4 দিন যাওয়ার পরে সুবর্ণর একটা কথায় খটকা লাগলো। অ্যাকাউন্ট্যান্টকে প্রায় শচীনবাবু বকাবকি করেন আর বলেন 5টার পরে ফাইল নিয়ে আসবেন। শচীনবাবুকে সুবর্ণ বলল, তোমার 5টার পরে থাকা সম্ভব? ঠিক কী ধরনের কথাবার্তা হচ্ছে দুজনের মধ্যে তোমাকে শুনতে হবে। 5টা বেজে যাওয়ার পরে সকলেই চলে যায় অফিস থেকে। গৌতমের পক্ষে 5টার পরে কি কথাবার্তা হয় অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে শচীনবাবুর তার শোনা হচ্ছে না। একদিন একটা মতলব করলো। 5:30টার সময় আবার অফিসে ফিরে গেল। ফিরে গিয়ে দেখলো অ্যাকাউন্ট্যান্ট শচীনবাবুর ঘরে। চেম্বারের সামনে পিয়ন ইরফান বসে ঝিমোচ্ছে। গৌতম বলল, আমাকে একটু থাকতে হবে, আজ কিছু কাজ আছে। ইরফান, তুমি কিছু খাবার আমার জন্য নিয়ে এসো নিচ থেকে। ইরফান আপত্তি করতে যাচ্ছিল। গৌতম 10 টাকার একটা নোট দিয়ে বলল, 2 টাকা তোমার আর বাকি টাকায় আমার কিছু খাবার নিয়ে এসো। নগদ 2 টাকা লাভ হওয়া সত্ত্বেও একবার ভাবল, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবো। ইরফান চলে গেল। কান খাড়া করে গৌতম শুনতে চেষ্টা করলো। একটু ফিসফিস কথাবার্তা, তবে বুঝতে অসুবিধা নেই যে হিসেবপত্র নতুন করে লেখার নির্দেশ দিচ্ছেন শচীনবাবু, আর অ্যাকাউন্ট্যান্ট মোহিতবাবু তা লিখে যাচ্ছেন। মোহিতবাবু একবার বলল, দেখবেন স্যার, আমি যেন ঝামেলায় না জড়িয়ে পড়ি। শচীনবাবু ধমকের সুরে বললেন, তোমাদের মতো পিজন হাইটের লোক নিয়ে চলার দায় দেখছি। আবার চুপচাপ আর কাগজ উল্টানোর শব্দ। ইতিমধ্যে ইরফান এসে গেছে। ইরফানের হাত থেকে খাবারগুলো চেম্বার থেকে দূরেই নিয়ে নিল গৌতম। বলল, রিক্রিয়েশন রুমে আমি আছি ইরফান। খাবারগুলো নিয়ে রিক্রিয়েশন রুমে না ঢুকে সোজা সিঁড়ি দিয়ে নেমে গেল গৌতম। সুবর্ণর অফিস। সমস্ত মন দিয়ে শুনল সুবর্ণ গৌতমের কাছ থেকে। তারপর পাইপটা ধরালো। একটু চিন্তা করে বলল, গৌতম, তোমাকে একটা কাজ করতে হবে। দুজনের কথা তোমাকে রেকর্ড করতে হবে। আমি তোমাকে একটা ছোট টেপ রেকর্ডার দেব। গৌতম এক সময় স্বপ্ন দেখত গোয়েন্দা হবার। খুব উৎসাহ পেয়ে গেছে। বলল, 5:30টার সময় অফিস থেকে বেরোবার সময় একটু খেয়াল করতে হবে বড় সাহেব টয়লেট কখন যাচ্ছেন। সেই সময় চেম্বারে ঢুকে যদি টেপটা চালিয়ে আসতে পারি টেবিলের নিচে, তাহলে ঘন্টা 2-এর কথাবার্তা রেকর্ড করে নেওয়া যাবে। আর পরের দিন একটু সকাল সকাল গিয়ে চেম্বার পরিষ্কার করার জন্য যখন সুইপার আসবে তখন এক ফাঁকে টেপ রেকর্ডারটা তুলে নিয়ে আসতে হবে। গৌতম যাবার আগে সুবর্ণর কাছ থেকে একটা ছোট টেপ রেকর্ডার নিয়ে গেল। কয়েকদিন পর সুবর্ণর চেম্বার। সোহিনী কিছুক্ষণ হলো চুপ করে বসে আছে। সুবর্ণ ও মন্টু দুজনে নিজেদের টেবিলে কি যেন কাজ করে যাচ্ছে। সুবর্ণ ফাইল থেকে মুখটা তুলে সোহিনীর উদ্দেশ্যে বলল, অনেকটা কাজ এগিয়েছে। তোমাদের শচীন কাকু অর্থাৎ তোমার বাবার বিজনেস পার্টনারকে তোমরা যে শ্রদ্ধা ও সমীহ করতে সেটা আপাতত চালিয়ে যাও। একটু থেমে সুবর্ণ বলল, এই দেখো, তোমাকে তুমি বলে ফেললাম। আমার আবার এক মস্ত দোষ, বেশি দিন আপনি আগে চালাতে পারি না। সোহিনী বলল, আপনি অনেক সিনিয়র, আপনি আমাকে তুমি বলাতে আমি খুশি হয়েছি। সুবর্ণ, যাই হোক, শোনো কি বলছিলাম। হ্যাঁ, আমি এখনই কাউকেও পুরো সন্দেহ করছি না। তোমাকেও মন্টুকে যেতে হবে তোমার বাবার ফার্ম হাউসে, সোনারপুরের দিকে কি একটা জায়গায় যেন। আচ্ছা, তুমি কতদিন আগে গিয়েছিলে? তা 5 বছর আগে। তোমার বাবার জ্ঞাতি ভাইকে চেনো তো? হ্যাঁ হ্যাঁ, বাবার মাস্তুতো ভাই। আমি ছোটবেলা থেকেই চিনি, রতন কাকা। আচ্ছা, তোমার রতন কাকার সম্বন্ধে যা জানো একটু শোনাও তো।
একটা সাহেবি ফার্ম, খুব সম্ভব বোধহয় ওয়ালফোর্ড কোম্পানির হবে। রতন কাকা ওখানে কাজ করতেন, তারপর টাকা পয়সা তছরূপের অভিযোগে চাকরি যায়। রতন কাকার একমাত্র ছেলে মানুষ হয়নি, চুরি ডাকাতির কি একটা ব্যাপারে জড়িয়ে ফেরার হয়েছিল। এ সমস্ত বাবার কাছেই শোনা। তুমি আর মন্টু যেন দুজনের পরস্পর খুব বন্ধু। তুমি আগ্রহ করে তোমাদের ফার্ম হাউস দেখাতে যাচ্ছ, এইভাবে গিয়ে দেখাবে। সোহিনী উৎসাহের সঙ্গেই বলে। এই কবার এখানে যাতায়াত করতে করতে মন্টুবাবু তো বন্ধুর মতোই হয়ে গেছেন। হলো না, মন্টুবাবু আর কবার গেছেন, এতে তো খুব বন্ধু হয় না। সোহিনীও সপ্রতিভ হয়ে বলল, ওটা ঠিক করে নেব। স্টেশন থেকে একটা সাইকেল রিক্সা করে মন্টু ও সোহিনী ফার্ম হাউসের সামনে এসে রিক্সাওয়ালাকে পয়সা দিচ্ছে। মন্টু তখন সোহিনী এগিয়ে গিয়ে ফার্ম হাউসের দরজাটা ঠেলে ভেতরে এগিয়ে গেল। রতন কাকু, রতন কাকু বলে ডাকতে ডাকতে মন্টু দেখল দূর থেকে লম্বা চওড়া এক দশাশয়ী লোক, গায়ের রং মিশকালো, মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে, খুব শান্ত দৃষ্টি, হাঁটুর ওপর ধুতি, খালি গা, নাকের ওপর সরু ফ্রেমের চশমা, ধীরে ধীরে এগিয়ে আসছে। একটু যেন অবাকই হয়েছে। সোহিনী এগিয়ে গিয়ে রতন কাকুকে হেঁট হয়ে নমস্কার করল। সোহিনী বলল মন্টুকে দেখিয়ে, আমার বন্ধু মন্টু, একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়তাম, আমার ফার্ম হাউস দেখাতে নিয়ে এলাম। রতন কাকু মন্টুর আপাদ মস্তক দেখে নিল। মন্টু হাত তুলে নমস্কার করল। রতন কাকু ব্যস্ত হয়ে পড়ল, জগেন জগেন বলে ডাকতে ডাকতে ভিতরে এগিয়ে গেলেন। বলে গেলেন, তোমরা বিশ্রাম নাও। বোধহয় খাবারের বন্দোবস্ত করতে গেলেন। চা জল খাবারের পর সোহিনী ও মন্টু ফার্ম হাউসটা ঘুরে দেখতে গেল। সুন্দর করে সাজানো জায়গাটা, একটা মাঝারি ধরনের পুকুর আছে, এক কোণে পদ্মবনে কুড়ি ধরেছে, দক্ষিণ দিকে বিশাল জায়গা নিয়ে ধান ক্ষেত, কিছুটা ডান দিকে খানিকটা জায়গা সিমেন্ট করা, বোধহয় ধান ক্ষেত থেকে ওঠার পরে অন্যান্য কাজের জন্যে জায়গাটা বাঁধানো। বাঁদিকটা চাষের জন্য, বেগুন আলু ও অন্যান্য সবজির চাষের জন্য বিস্তৃত অঞ্চল। মন্টুর একটা জায়গায় গিয়ে একটু খটকা লাগলো। রাস্তা ঘেঁষে গুদাম ঘরের পাশটায় সাদা সাদা পাউডার ভর্তি বস্তা স্তূপাকারে সাজানো। ফার্ম হাউসে এই ধরনের জিনিস কেউ কি গুদাম ঘর হিসেবে ভাড়া নিয়েছে? কিন্তু ভাড়া দেবার মতো প্রয়োজনীয়তা আছে কিনা একটা প্রশ্ন, আর দ্বিতীয়ত ভুবনবাবুর ইচ্ছায় এটা ভাড়া দেওয়া হয়েছিল কিনা। সোহিনীকে মন্টু বলল, রতন কাকুর কাছে চলো তো, দু একটা কথা জিজ্ঞাসা করব। সোহিনী বলল, তুমি এখানে আমার বন্ধু হিসেবে এসেছো, যা জিজ্ঞাসা করব আমি জিজ্ঞাসা করব। মন্টু ওই বস্তাগুলোকে দেখিয়ে বলল, এগুলো কোথা থেকে এলো? সোহিনী খুব একটা গুরুত্ব না দিয়ে বলল, এসব এদের কাজের ব্যাপার, কোনো দরকার নিশ্চয়ই আছে। সোহিনী, এদের কি দরকার সেটা জানতেই আমাদের এখানে আসা। মন্টুর স্বরে বোধহয় একটু বেশি জোর ছিল। সোহিনী আর দ্বিতীয় প্রশ্ন না করে রতন কাকুর ঘরের দিকে এগিয়ে গেল ও জিজ্ঞাসা করল বস্তার কথা। রতন কাকু 7-5 কিছু না ভেবেই বলল, ওগুলো অর্জুন সিং মাঝে মাঝে রেখে যায়, আবার নিয়ে যায়। মন্টু ঘরের বাইরে থেকে পেছন দিক থেকে রতন কাকুকে লক্ষ্য করছিল। সোহিনী বলল, যে অর্জুন সিংকে তাড়িয়ে দিয়েছিল বাবা? সে কথার উত্তর না দিয়ে রতন কাকু যেন বেশি ব্যস্ত হয়ে পড়লেন। আচ্ছা চলো চলো, তোমাদের খাবার সময় হয়ে গেছে। সোহিনী বলল,
না, আমরা একটু পরে খাবো। মন্টু ইতিমধ্যে একটু দূরে চলে গিয়েছিল। যাবার আগে দুজনের কথাগুলো ভালোভাবেই শুনেছিল। সোহিনীকে উদ্দেশ্য করে মন্টু জোরে চেঁচিয়ে বলল, আমি আসছি, আমার সিগারেট ফুরিয়ে গেছে, নিয়ে আসতে যাচ্ছি। আসলে সিগারেট যথেষ্টই ছিল মন্টুর কাছে। কাছাকাছি কোনো দোকান বা লোকের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করতে চায় মন্টু। বেশি দূর যেতে হলো না, কাছেই একটা সিগারেটের দোকান পাওয়া গেল। দোকানদার নিজের মনে ছোট একটা কুলো কোলে নিয়ে বিড়ি বেঁধে যাচ্ছে, আর মাঝে মাঝে একটা সাদা খড়িতে আঙুলটা ঘষে নিচ্ছে। মন্টু এক প্যাকেট সিগারেট নিয়ে 5 টাকার নোট দিয়ে বলল, খুচরোটা আপনাকে আর ফেরত দিতে হবে না। দোকানদার অবাক হলো, মুখের দিকে চেয়ে রইল। মন্টু বলল, বিনিময়ে আমাকে 2-1টা খবর দিন। প্রথম হচ্ছে, রতনবাবু নামে একজন লোক একটু দূরে ওই খামার বাড়িতে থাকে, তার ছেলেকে চেনেন? বুঝেছি, আপনি পুলিশের লোক, দোকানদার বলল। মন্টু বলল, কি করে বুঝলেন? দোকানদার, কেন, ওই যে ছোটকুর কথা জিগাইলেন, ও তো একেবারে জোর বদমাস। মাঝে মাঝে দারোগাবাবু খোঁজ নিতে আসেন ওর, আর রতনবাবুর কাছে থেকে মাঝে মাঝে টাকা পয়সা জোর কইরে নিয়ে যায়। একটা লরি মাঝে মাঝে বস্তা নিয়ে আসে, সেটা কবে আসে? দোকানদার একটু চিন্তা করলেন, তারপর বললেন, হ্যাঁ মনে পড়েছে, শনিবার রাতের বেলা সাধারণত আসে। মন্টু ফিরে আসছিল ফার্ম হাউসের দিকে। কি ভেবে আবার দোকানদারের কাছে গিয়ে বলল, শুনুন, আমি যে আপনাকে এইসব কথা জিজ্ঞাসা করলাম তা কারোর সঙ্গে আলোচনা করবেন না। আর বুঝতেই পারছেন, পুলিশের কথা না শুনলে অযথা ঝামেলায় আপনিও পড়বেন। বলে মন্টু পা চালিয়ে ফার্ম হাউসে ফিরে এলো। খাওয়া দাওয়ার সময় রতন কাকু টুকিটাকি অনেক কথা জিজ্ঞাসা করছিলেন। এক সময় বলে বসলেন, সোহিনী, তুমি আমাদের কিছুটা কষ্ট লাঘব করেছো দেখছি। আমাদের আর তোমার জন্য ছেলে দেখতে হবে না। ইঙ্গিতটা মন্টু আর সোহিনী দুজনেই ভালোভাবেই বুঝতে পারল। কেউ কোনো কথা বলল না। ফেরার সময় ট্রেনে সোহিনী আর মন্টু বিশেষ কথা বলল না। রতন কাকুর কথায় যেন দুজনে ধরা পড়ে গেছে, এই রকম একটা ভাব দুজনের মধ্যে চেপে বসলো। শুধু সোহিনী একবার বলল, আচ্ছা, অর্জুন সিং এখানে কি করে এলো? লরিতে বেশি মাল বোঝাই করে ফ্যাক্টরি থেকে বেরোবার সময় বাবা হাতে নাতে ধরে ফেলে। বাবা ছিলেন খুব সাহসী লোক। অর্জুন সিংকে জুতো মেরে ফ্যাক্টরির বাইরে বের করে দিয়েছিলেন। তারপর থেকে ফিনিক্স ইন্টারন্যাশনালের সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না। খুব মন দিয়েই মন্টু কথাগুলো শুনল। পকেটের ছোট ডায়েরিতে কি সব নোট করে পকেটে রাখলো ডায়েরিটা। সুবর্ণর অফিস। মন্টুর কাছ থেকে সমস্ত শুনল সুবর্ণ, ফার্ম হাউসের ইতিকথা। মন্টুকে বলল সুবর্ণ, সামনের শনিবার রাত 9টায় আগেই আমাদের ফার্ম হাউসের উপস্থিত হতে হবে, রেডি থেকো। আর এই কথাটা সোহিনীকে জানাবার দরকার নেই। শনিবার সন্ধে 7টার আগেই মন্টু ও সুবর্ণ মুখে গোঁফদাড়ি লাগালো, হেয়ারস্টাইল বদল করলো। সুবর্ণ পকেট থেকে বের করে 303 রিভলভারটা খুলে চেম্বারটা ঘুরিয়ে দেখে নিল 6টা বুলেটই লোড করা আছে। ওরা 10টা বাজার কিছু আগেই ফার্ম হাউসের কাছের রাস্তায় অপেক্ষা করতে থাকলো। রাত তখন 10:30 হবে। একটা লরির আলো দূর থেকে দেখা যেতেই ওরা দুজনে রাস্তা থেকে নেমে ক্ষেতের ওপর একটা ঝোপের মধ্যে জায়গায় দুজনে দাঁড়িয়ে রইল। লরিটা বেরিয়ে যাবার পরে ওরা মাঠের দিক থেকে ফার্ম হাউসে পুকুরের ধার দিয়ে সবজি ক্ষেতের মধ্যে দিয়ে রতন কাকার ঘরের পেছনে দুজনে নেকড়ের মতো সন্তর্পণে এসে কাঁধের কিডস ব্যাগ থেকে টেপ রেকর্ডারটা বের করলো। সুবর্ণ টেপ রেকর্ডারের মাউথপিসটা জানলার কাঠের এক কোণে রেখে পকেট থেকে 303টা বের করলো।
মন্টুকে ইশারা করে কোনো কথা বলতে বারণ করলো। এমনকি মশার কামড়ও মুখ বুজে সহ্য করতে থাকলো দুজনে। মাঝে মাঝে হাত নেড়ে মুখের কাছ থেকে মশককুলকে সরাতে লাগলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো ওদের। লরিতে বস্তাগুলিকে লোড করা হবার পরে রতন কাকুর ঘরে অর্জুন সিং ঢুকলো। আবার সাবধান করে দিল মন্টুকে যেন টু শব্দ না হয়। টেপ রেকর্ডার চালু হলো। রতন কাকুই প্রথমে কথা বলল। অর্জুন, তুমি তোমার চোরাই মালপত্র অন্য জায়গায় রাখার বন্দোবস্ত করো। অর্জুন আকাশ থেকে পড়ল, বলল, কি হলো রতন বাবু, এখন বেইমানি করছো নাকি? রতন কাকু, বেইমানির ব্যাপার নয়, ভুবনদার মেয়ে কদিন আগে এখানে এসেছিল, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে যে মাল তুমি রেখে গেছো। অর্জুন সিংয়ের চোখ বড় বড় হলো, বলল, আমি সালা যদি ফেসে যাই তোমাকে ছেড়ে দেব না রতন বাবু। সালা আমার নাম কেন বললে তুমি? হেরে গলায় চেঁচিও না, একটু বোঝবার চেষ্টা করো, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোতে পারে। সচিন বাবু আমাকে দিয়ে খুন করাবার আগে এরকমই বলেছিল মালপত্র রাখার জায়গা এটাই হবে, আর এখন তুমি বলছো মাল সরিয়ে নিতে। রতন কাকু খেঁকিয়ে উঠল, তোমার যা ইচ্ছে করো, আমাকে এর মধ্যে জড়াচ্ছ কেন? অর্জুন সিংও দমবার পাত্র নয়, বলল, রতন বাবু তুমি সাধু সাজবার চেষ্টা করো না। এই খামার বাড়ি তুমি হড়প করার জন্যই আমাদের সঙ্গে হাত মিলিয়েছিলে। মন্টু আর সুবর্ণ চুপ করে বসে আছে। অন্ধকার আর নোংরা জায়গাটার হাজার মশা তাদের মনের আনন্দে কামড়ে যাচ্ছে। মশারাও বোধহয় অবাক হচ্ছে এই ভেবে যে হাত দিয়ে তাড়িয়ে দেওয়া ছাড়া তাদের বাহিনীর একটিও নিহত হয়নি। আসলে চপেটাঘাটের আওয়াজ যাতে না হয় তার জন্যে এই অহিংসাব্রত ওদের। অর্জুন সিং বলল, ঠিক আছে, আমি কালকে শচীনবাবুর সঙ্গে অফিসে দেখা করছি। অর্জুন তুমি অফিসে যাবে না, তাতে লোকের সন্দেহ হবে। তুমি বরং পরের শুক্রবার শচীনবাবু শ্রীরামপুরের ফ্যাক্টরিতে যখন যাবে তখন কথা বলো। অর্জুন সিং বেরিয়েই যাচ্ছিল, একবার ফিরে এলো আবার। রতন কাকুকে বলল, রতনবাবু আমাকে যদি ফাঁসাবার চেষ্টা করো তো আমিও ছেড়ে দেব না কিন্তু। টেপ রেকর্ডারের মাউথপিসটি গুটিয়ে নিয়ে দুজনে খুব আস্তে আস্তে সবজি ক্ষেত দিয়ে পুকুরের ধার দিয়ে ধান ক্ষেতের মধ্যে বেশ কিছুটা হেঁটে এসে পাকা রাস্তায় উঠল ওরা। ইতিমধ্যেই অর্জুন সিং তার লরি চালিয়ে চলে গেছে, সুতরাং ওরা পাকা রাস্তা ধরেই হাঁটতে শুরু করলো। রাত তখন 12টা বাজে। শীতের রাতে রাস্তায় জন্তু জানোয়ারেরও চিহ্ন নেই। রাস্তা দিয়ে চলতে চলতে সুবর্ণ মন্টুকে বলল, শোন, তোমার কাজ হচ্ছে অর্জুন সিংয়ের লরি ফলো করা। তোমাকে বার করতে হবে ওর গাড়ি সারাবার গ্যারেজ কোথায়। সুবর্ণ একটু দাঁড়িয়ে পাইপটা ধরিয়ে নিল। আর আমার কাজ হচ্ছে শচীনবাবুর সঙ্গে অর্জুন সিংয়ের আলাপ আলোচনা চাক্ষুষ দেখা, অল্প যে সন্দেহের ফাঁক আছে তা পূরণ করে নেওয়া। মন্টু শ্রীরামপুরের কাছে ফিনিক্স ইন্টারন্যাশনালের সামনে একটা চায়ের দোকানের কাছে মোটর বাইকটা পাশে দাঁড় করিয়ে রেখে চায়ের দোকানের সামনের বেঞ্চিটায় বসে মাটির ভাঁড়ে চা নিয়ে অপেক্ষা করছে কখন অর্জুন সিংয়ের লরি বেরোবে। একটা 60-65 বছরের বৃদ্ধ কাছে এসে বলল, একটু দেশলাইটা দেবেন? মন্টুর ফ্যাক্টরির গেটের দিকে নজর। বৃদ্ধ একটা সিগারেট ধরিয়ে দেশলাইয়ের কাঠিটা নিজে না নিবিয়ে জ্বলন্ত কাঠিটা কাঁধের কাছে 3 বার নাড়ালেন, যেন কাঠিটাকে নেবাবার চেষ্টা করা হচ্ছে অথচ নিভছে না। মন্টু চমকে উঠল, এটা তো বিশেষ সিগন্যাল। খুব ভালো করে লক্ষ্য করল। আশ্চর্য, সুবর্ণ রায়কে এত কাছ থেকে মন্টুও চিনতে পারল না। মেকআপটা জব্বর হয়েছে বটে।
দেশলাইয়ের বাস্কটা মন্টুর হাতে দিয়ে সুবর্ণ এগিয়ে গিয়ে দারোয়ানের সঙ্গে কি কথা শুরু করলো। দারোয়ানও বেশ বৃদ্ধ, সুবর্ণর সঙ্গে বেরিয়ে এলো তার সহকারীকে গেটের পাহারায় রেখে। দারোয়ানকে কি একটা কাগজ দেখালো সুবর্ণ। নিশ্চয়ই এরই ফাঁকে 10-20 টাকা দারোয়ানের পকেটে চলে গেছে সুবর্ণর পকেট থেকে। সুবর্ণর প্রশ্নের উত্তরে দারোয়ান যা জানালো তা হলো, বড় সাহেব যখন ছিলেন অর্জুন সিংয়ের ফ্যাক্টরির মধ্যে ঢোকার অর্ডার ছিল না। এখন তো অর্জুন সিংই বেশি কাজ পাচ্ছে ট্রান্সপোর্টের। শচীনবাবুর খুব ফেভার করছে অর্জুন সিংকে। ফ্যাক্টরির ম্যানেজার রামস্বামীর সঙ্গেও বেশ খাতির আছে এখন অর্জুন সিংয়ের। সুবর্ণ রায় যখন দারোয়ানের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে তখন অর্জুন সিং গাড়ি নিয়ে বেরোলো ফ্যাক্টরির ভেতর থেকে। মন্টু স্টার্ট দিল বাইকে। জিটি রোড ধরে গাড়ি ছুটতে লাগলো। মন্টু একটু দূরত্ব রেখেই লরিকে অনুসরণ করতে লাগলো। বালির বিবেকানন্দ ব্রিজ পেরিয়ে এসে বিটি রোডের ওপর পড়ল লরি। বিটি রোডের ধারে লরি এসে দাঁড়ালো। অর্জুন সিং গাড়ি থেকে নেমে একটা চায়ের দোকানে ঢুকলো। মন্টু একটা গাছের নিচে বাইকটা সাইড করে সিগারেট ধরিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে আবার অর্জুন সিং লরি চালাতে শুরু করলো। বেলঘরিয়ার দিকে লরি ঘোরালো অর্জুন সিং। অপেক্ষাকৃত সরু রাস্তা ধরে কিছু দূর যাবার পরে একটা গ্যারেজের কাছে এসে গাড়ি দাঁড় করিয়ে গেল গ্যারেজের ভেতরে। মন্টু আবার কিছুক্ষণ অপেক্ষা করলো। আবার অর্জুন সিং এসে লরিতে বসলো। গাড়ি চলতে আরম্ভ করলো। আবার এসে বিটি রোডে পড়লো গাড়ি। কিছু দূর যাবার পরে লরিটা বাঁদিক ঘেঁষে এসে দাঁড়ালো। মন্টু আরও খানিকটা দূরত্ব রেখে কাছাকাছি একটা চায়ের দোকানের কাছে বাইকটা পার্ক করে বাইকে চাবি দিল। গায়ের কালো জ্যাকেটটা খুলে কাঁধের কিটসের মধ্যে ভরলো আর চোখের কালো চশমাটা খুলে ব্যাগে রাখলো। দোকানের আয়নায় চুলটা ঠিক করে নিয়ে যেখানে লরিটা দাঁড়িয়েছে সেই জায়গার দিকে পা বাড়ালো। টালির চালের বড় একটা ঘর, 2-3টে চৌকি পাতা ভেতরে। কয়েকজন পাঞ্জাবি ড্রাইভার এদিক ওদিক বসে নিজেদের মধ্যে কী সব আলোচনা করছে। মন্টু চকিতে সমস্তটা দেখে নিয়ে কাউকে প্রশ্ন করতে দেওয়ার আগেই বেরিয়ে চলে এলো। অর্জুন সিং ততক্ষণে ভেতরের দিকে ঘরের মধ্যে থাকতে পারে। বেরিয়ে আসার সময় রাস্তার ধারে অর্জুনের লরিটা লক্ষ্য করলো। আবার বাইকটার কাছে এগিয়ে গিয়ে স্টার্ট দিল মন্টু। বাইক নিয়ে সোজা বেলঘরিয়ার দিকে, যে গ্যারেজে অর্জুন গিয়েছিল সেই দিকে গাড়ি ঘোরালো। গ্যারেজের ভিতরে একেবারে বাইক নিয়ে ঢুকে গেল। একটা ক্লিনার টাইপের ছেলে চেঁচিয়ে উঠল, চোখের মাথা খেয়েছেন? এত ভেতরে কি আছে, কি চাই? মন্টু ইতিমধ্যে যা দেখার দেখে নিয়েছে। ডান দিকের হেডলাইট ভাঙা, গাড়ির সামনের খানিকটা ভাঙাচোরা, লরিটা এক কোণে পড়ে আছে। ছেলেটা ইতিমধ্যে খুব কাছে চলে এসেছে। মন্টু বলল, বাইকটা একটু ট্রাভেল দিচ্ছে, গাড়িটাকে ওভারহল করাতে চাই। ছেলেটা বলল, 3-4 দিন রাখতে হবে। মন্টু বলল, একটু তাড়া ছিল। ছেলেটা, না, তার আগে হবে না। মন্টু বাইকটা ঘুরিয়ে স্টার্ট দিয়ে উঠে বসল। সুবর্ণ রায়ের ঘনিষ্ঠ বন্ধু, লালবাজারের সিনিয়র অফিসার মিস্টার ঘোষাল। সুবর্ণ টেপ রেকর্ডার সমেত মিস্টার ঘোষালের চেম্বারে হাজির হলো। মিস্টার ঘোষাল চেঁচিয়ে উঠলেন, কি সত্য সন্ধানী, কি খবর? সুবর্ণ হেসে বলল, ঘোষাল সাহেব, আপনাকে গান শোনাতে এলাম। বলে টেপ রেকর্ডারে 2টো টেপ শোনালো সুবর্ণ মিস্টার ঘোষালকে। তারপর সবিস্তারে সুবর্ণ বলে যেতে থাকলো কিভাবে অর্থের লোভে অগ্রজপ্রতিম বিজনেস পার্টনারকে শচীনবাবু ঠান্ডা মাথায় অর্জুন সিংকে লাগিয়ে রোড অ্যাক্সিডেন্টে খুন করানোর ইতিবৃত্তান্ত। অভিজ্ঞ মিস্টার ঘোষাল একই সঙ্গে বিটি রোডে অর্জুন সিংয়ের আড্ডা ও বেলঘরিয়ার গ্যারেজ এবং শচীনবাবুর অফিসে পুলিশ পাঠালেন। অর্জুন সিং পালাবার চেষ্টা করেছিল, কিন্তু লরি স্টার্ট দেওয়ার আগেই পুলিশের গাড়ি ঘিরে ফেলে। শচীনবাবু শেষ পর্যন্ত বলে যাচ্ছে, এটা ঘোর চক্রান্ত, আমি নির্দোষ। সুবর্ণ বলছে,
শচীনবাবু, আদালত বলবে আপনি দোষী কি না। ফার্ম হাউসে রতনবাবু ও তার ছেলেকেও পুলিশ রেহাই দেয়নি। সুবর্ণর অফিস। সোহিনী বসে আছে। সুবর্ণ বলছে, সত্যানুসন্ধানী চোখকে ফাঁকি দেওয়া মুশকিল। মন্টু, সোহিনী, তোমরাই বলো তোমাদের ব্যাপারটা, মধুরণ সমাপায়ত হবে কিনা। দুজনে মুখ নিচু করে বসে আছে। কি বন্ধুরা, গল্পটা ঠিক কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে বলো যে তোমাদের গল্পগুলো ঠিক কেমন লাগছে। একটু কমেন্ট করতে হবে তো, তোমাদের কমেন্ট না দেখলে আমি কিন্তু একদম ইন্টারেস্ট পুরো হারিয়ে ফেলছি। এরকম করলে কিন্তু একদম চলবে না, একদম খেলবো না। কমেন্ট কিন্তু করতে হবে। আর ভালো লাগলে পরে যারা এরকম গল্প শুনতে ভালো লাগে তাদের সাথেও কিন্তু শেয়ার অবশ্যই করো। আচ্ছা, ঠিক আছে, আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে, কথা হবে আগামী আর একটা সুন্দর গল্পের সাথে। আজ তাহলে এখানেই বলছি টাটা। সবাই ভালো থেকো।